ফোলা ফোলা চোখে ঠোঁটে মিষ্টি হাসি হেঁটে তার দিকে তাকিয়েছে শীতল। শুদ্ধ তার পাশ কাটিয়ে যেতে গেলেই শীতল মিনমিন করে বলল, খাবার বাড়বো? শুদ্ধ হ্যাঁ না কিছু না বলে উপরে উঠতে গেলেই শীতল পুনরায় বলল, মুরগির মাংস তরকারিটা খুবই মজা হয়েছে। গরম করে খাবার রুমে দিয়ে আসি। এবারও শুদ্ধ নীরবে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। শীতল ছলছল চোখে তাকিয়ে সেও শুদ্ধর পিছু পিছু যেতে যেতে আবার ডাকলো। শুদ্ধ ভাই। শুদ্ধ নিজের রুমের সামনে দাঁড়িয়ে পাশ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একবার পেছন ফিরে তাকালে দেখতে পেত অপরাধবোধে কাতর হওয়া এক মানবীকে, যে অশ্রু ভেজা চোখে তার দিকে তাকিয়ে আছে। শুদ্ধ চলে গেলেই শীতলের মনে পড়ল সরি বলা হয়নি। সে চোখজোড়া মুছে দরজায় পার্স ইন করতেই ইনকারেক্ট পার্স দেখালো। একবার দুইবার তিনবার করে একই পার্স দিলেই বারবার ইনকারেক্ট পার্স দেখালো। অবাক হলো। চতুর্থবার পার্স দিতে দরজায় হাত লাগানো মাত্রই কারেন্টের শক লাগলো। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল ওর। দ্রুত হাত সরিয়ে দুপা পিছিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আগে কখনো এমন হয়নি। একবার পার্স দেওয়া মাত্রই দরজা খুলে যেত। তবে কি পার্স বদলে দিয়েছে শুদ্ধ ভাই? কিন্তু পার্স বদলালো কেন? তাকে রুমে ঢুকতে দেবে না তাই? ছোট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? এভাবে কি দূরে সরিয়ে দেবে? ওদিকে বন্ধ রুমের বিছানায় বসে ফোন হাতে নিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতেই আছে। বারবার ভুল পার্স ইন করায় কারেন্টের শক লেগে পার্স ইন করা থেমে গেছে। শীতল থামতেই নোটিফিকেশন আসাও থেমে গেছে। শুদ্ধ নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসল। শখ খেয়ে খুব বেশি কষ্ট পেলে নাকি? পেলে যাক, মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজেই উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এসব ভেবে সে ফোনটা বিছানার ওপর ঢিল ছুঁড়ে ফেলল। তারপর দুই হাতে মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো, সোনা যত পোড়ানো হয় তত নাকি খাঁটি হয়। আজকে থেকে তোকে পোড়ানোর দায়িত্ব আমার। আমাকে চাওয়ার কথায় যেভাবে পিছিয়ে গেলি, একদিন তুই নিজেই সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতেই হবে মিলিয়ে নিস। আমি চাইতে বাধ্য করব তোকে। যদি না পারি না, তবে আমার নামও সোয়াইব শুদ্ধ নয়। রেডি থাক চৌধুরী কন্যা, রেডি থাক। ঘড়িতে সময় 3:45। অ্যালার্মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছেন 3 চৌধুরী গিন্নি। 3 যা কাজ গুছিয়ে হাতে হাতে গরম খাবার এনে রাখছেন ডাইনিং টেবিলে। মাঝে মাঝে ডাকছেন ঘুমে মগ্ন ছেলেমেয়েদের, কিন্তু কারোরই ওঠার নাম নেই। ডাকাডাকিতে একে একে উঠে পড়েছেন শারাফত ও শাওন চৌধুরী। বসেছেন ড্রয়িং রুমে। এভাবে বসে থাকলে সময় যাবে না, তাই টিভি ছাড়তেই দেখলেন একটা চ্যানেলে বড় বড় পাহাড় দেখাচ্ছে। সেসব পাহাড়ে নবী ও সাহাবী কতদিন থেকেছিলেন, কেন থেকেছিলেন সেসব দেখানো হচ্ছে। দুই ভাই সোফায় বসে মনোযোগ সহকারে তা দেখছেন। আজকে প্রথম সেহরি। সবাই একসাথে সেহরি করলেও থাকছেন না শাহাদাত চৌধুরী। ভাইয়ের কথা স্মরণ হতেই মন ভার হলো ওনাদের। ভাইটা চাকরির কারণে থাকতে পারে না। শাবান চৌধুরী আর না ভেবে কল দিলেন শাহাদাত চৌধুরীকে। রিসিভ হতেই ফোনের ডিসপ্লেতে ভেসে উঠল শাহাদাত চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখ। উনিও ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়েছিলেন ফোন দেওয়ার জন্য। ভাইয়ের কল পেয়ে খুব খুশি হয়েছেন বটে। ওনারা কথা বলার মাঝে শখ গিয়ে দাঁড়ালো। বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলল ছোট চাচুর সাথে। আবদার করলো একসাথে ইফতার করলো। শাহাদাত চৌধুরী আদুরে সুরে জানালেন অবশ্যই চেষ্টা করবেন। তারপর 3 ভাই আর কিছুক্ষণ কথা বলে কল কাটলেন। শখকে দেখে সীতারা বললেন বাকিদেরকে ডেকে আনতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত গিলতে পারে না, ধীরে ধীরে খাবে না হয়। এত বড় দিন কিছু না খেলে কিভাবে হবে? শখ মায়ের কথা শুনে দোতলায় গিয়ে স্বর্ণকে ডাকলো। এরপর ঘুম কাতুরে শীতলকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে এরপর ডাকলো শুদ্ধ আর সায়নকে। নয়তো দেখা যেত পাজি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্ট রুমে। রুবাব গেস্ট রুমে ঘুমাচ্ছে। তাকে কয়েকবার ডেকে এরপর এসে বসলো ডাইনিং টেবিলে। ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে এসে বসলো ডাইনিং টেবিলের চেয়ারে। শীতল মুখ ভোতা করে দেখলো সবাই থাকলেও শুদ্ধ নেই। তাকে কি কেউ ডাকেনি? এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে। এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলেই দেখে শুদ্ধ নামছে সিঁড়িতে। তার চোখ মুখে ঘুম জড়িয়েছে। গোসল দিয়েছে নাকি? চুল ভেজা কেন? ভোরবেলা গোসল দেয় কোন পাগলে? ল্যাবে কাজ করছিল বোধহয়।
শীতল খুব মনোযোগ দিয়ে দেখলো বাসার মানুষটাকে। শুদ্ধ এসে বসলো সৃজনের পাশে, অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা। একটু পরে সেই চেয়ারে এসে বসলো রুবাব। সে রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়ে হাসতে পারল না। আচ্ছা, সে কি শুদ্ধ ভাইয়ের বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না শীতল। তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিজের দিকে। ততক্ষণে যে যার পছন্দের খাবার নিয়ে খেতে শুরু করেছে। সাম্য সৃজনের চোখে এখনও ঘুম, তারা এখনও ঢলছে। অথচ গতকাল সবাইকে বলেছে তারা রোজা থাকবে, এবার সব রোজা করবে। গতবার ছোট ছিল তাই করতে পারেনি, এবার 30টা রোজাই করবে। তারাও দেখিয়ে দেবে তারা বড় হয়ে গেছে। ওদের কথা শুনে সবাই হেসেছিল। সারাফাত চৌধুরী খেতেই হঠাৎ চোখ পড়ল শীতলের দিকে। শীতল মাথা নিচু করে চুপ করে বসে আছে, প্লেটে শুধু সাদা ভাত আর চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে আসায় চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠলে এভাবে চোখ ফোলার কথা, তাহলে মেয়েটা কেঁদেছে হয়তো। কারণ শীতল বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে, যখন পায় না তখন খুব কাঁদে। আজও বোধহয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা। সিমিনের মুখটাও মলিন লাগছে। উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগে দেখলেন রুবাব সযত্নে শীতলের প্লেটে সলিড মাংসের পিস তুলে দিল। সায়ন খোসা ছাড়িয়ে চিংড়ি তুলে দিল। শখ পানির গ্লাস এগিয়ে দিল। সাম্য সৃজনের দুধ ভাত মেখে দিচ্ছে। শুধু মা চাচিদেরও বসে পড়ার তাগাদা দিচ্ছে। কি চমৎকার সেসব দৃশ্য। টুকটাক কথাবার্তা হচ্ছে, সবাই খাচ্ছে, যার যেটা লাগবে তুলে দিচ্ছে। এরপরেও যেন কিছু একটা মিসিং। কি সেটা? আচ্ছা, শীতল কথা বলছে না, হাসছে না, তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না। কিন্তু কেন? শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে কথা ভেবে উনি কপাল কুঁচকে তাকালেন শুদ্ধর দিকে। ছেলেটা আপন মনে খাচ্ছে, ছোট ছোট লকমা তুলে খায় সে। খাওয়ার কায়দা দেখে বোঝা যায় পুরোই জেন্টেলম্যান। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। শুদ্ধের বাঁ পাশে রুবাব আর রুবাবের পাশে সায়ন। বলা বাহুল্য, চৌধুরী বাড়ির নজর কাড়া 3 সুদর্শন পুরুষ। আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে, আজও এসেছে। আজকের প্রস্তাব এমন ছিল যে যৌতুক হিসাবে চেকে মর্জি মতো যত সংখ্যা বসিয়ে নিতে পারবে। তবুও শুদ্ধকে নাতি জামাই করবেন সেই লোক। যৌতুকের কথা শুনে রাগ হলেও উনি নিজেকে সামলে নিয়েছিলেন। জানিয়েছিলেন ছেলে বিক্রি করবেন না, তবে ছেলের সাথে কথা বলে দেখবেন। ছেলের মত থাকলে ওনাকে জানাবেন। মূলত কথাটা বলেছিলেন এড়িয়ে বাঁচার জন্য। উনি খুব ভালো করে জানেন শুদ্ধের কানে এ কথা গেলে জবাবে এমন কিছু বলবে যে পাল্টা জবাব দিতে কথার খই হারিয়ে ফেলবেন। তবুও চুপ থাকলে হবে না, কিছু বলতে হবে। ছেলেগুলো বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, বাড়িতে বউ আনতে হবে। অন্য বাড়ির ছেলেরা এসএসসি না দিতেই বিয়ের জন্য লাফাতে শুরু করে, অথচ এদেরকে বিয়ের কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। বয়স কি বসে থাকে? বাপ হতে হবে না? এসব ভেবে মনে মনে কথা উলিয়ে নিচ্ছেন। তারপর গলা খেকেড়ে দিলে সবাই বুঝলো উনি বিশেষ কিছু বলবেন, তাই তাকালো। তখন তিনি বললেন, সায়ন, সদ্য রুবাব তিনজনকেই বলছি যথেষ্ট বড় হয়েছ। নিজেরাও যে যার মতো কিছু না কিছু করো। বয়স থেমে থাকে না, বিয়ে করাতে হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়ে খুব লক্ষ্মী, দেখতে শুনতে মাশাআল্লাহ। এইটুকু বলেই থামলেন। কথার মাঝে কথা বলেনি কেউ, কারণ সবাই তার পরেরটুকু শুনতে চায়। উনি পরের কথাটুকু পেশ করলেন। আহানা ফেললে শখের অনুষ্ঠান সেরে ফেলবো, এরপর সায়নের, একে একে সদ্য রুবাব, তারপর স্বর্ণ। ভেবেছি সায়নের জন্য মেয়েটাকে দেখতে যাব। কোনো সমস্যা আছে তোমার? শেষ কথাটা সায়নকে উদ্দেশ্য করে বললেন তিনি। সায়ন এক মনে খেতে খেতে একবার চোখ তুলে বাবার দিকে তাকালো, তারপর বলল, তো আমি আমার পার্টনারকে কথা দিয়েছি। সায়নের কথা শুনে রুবাব বিষম খেল। কোনো মতে পানি দিয়ে মুখের খাবার গিলে দুঃখে দুঃখে স্বরে জবাব দিল, বিয়ে করতে আমায় বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় মামা, কিন্তু ঘাড়ের ওপর বড় ভাইদের রেখে বিয়ে করলে লোকে কি বলবে? লোকে ভাববে না বড় ভাইয়ের কোনো সমস্যা আছে? ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যাবে। তার কথা শুনে সায়ন ভ্রু কুঁচকাল, তারপর খ্যাপাটে স্বরে জবাব দিল, শাওন চৌধুরী গলা খেকারি দিলেন, তবে ওনার ঠোঁটে মিটিমিটি হাসি। তবে ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী বিরক্তিতে মুখ কুঁচকে নিলেন। উনি আজকাল ভীষণ বিরক্ত সায়নের প্রতি। ছেলেটা ভীষণ লাগাম ছাড়া কথাবার্তা বলে, ইদানিং একটু বেশি বলে, যার দারুণ বারংবার ওনাকে অস্বস্তিতে পড়তে হয়। আর ছোট ছোট ভাই বোনেদের সামনে এভাবে কেউ কথা বলে,
এখন কি ভদ্রতা জ্ঞান নতুন করে শেখাতে হবে? সায়ন নিজেও যেন বুঝতে পারল ব্যাপারটা, তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল। তার কথায় সাম্য ঝিমিয়ে ঝিমিয়ে জবাব দিল। পিঠে ছাল তুললে হাঁটতে কুট পারবে কেন ভাইয়া? তুমি দেখি কিছুই জানো না। স্যার যখন আমার পাছায় মারে তখন আমার হাঁটতে কষ্ট হয়, তুমি বরং তাদের পাছে ছাল তুলে নিও। এ কথা শুনে শখ স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাই করল। হাসিতে ঠোঁটের কোণ বেঁকে আসছিল তাদের। কারোরই বুঝতে বাকি নেই সায়নের কথা ডাবল মিনিং। আপাতত প্রসঙ্গ বদলাতে শারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন। আর তোমার তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা? তোমরা গিয়ে দেখে আসতে পারো। এ কথা শোনা মাত্র শীতলের হাত থেমে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। মানে কি, গতকালই না চুমু খেয়ে ভালোবাসার কথা বলল, আর আজই অন্যকে বিয়ের কথা বলছে, তাও তারই সামনে। শুদ্ধ ভাই তাহলে সত্যি তাকে মেনে নেবে না? শায়ন ভাই তখন বলল মিশন সাকসেস। তাহলে কি শায়ন ভাই মিথ্যা বলেছিল? তাকে বুঝ দিতে ওসব বুঝিয়েছিল? শীতলের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখছে তারই সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? শীতল তাকিয়ে আছে অনুভব করে শুদ্ধ হঠাৎ চোখ তুলে তাকালো। দুজনে চোখাচোখি হলো। বাঁধভাঙা কান্নায় ঠোঁট ভেঙে আসলেও সে নিজেকে সামলে নিল, দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানোটাই সহ্য হলো না শুদ্ধের। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল। কলিজায় তীর বেঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখের জল গাল বেয়ে গড়াতো, গড়াচ্ছে না যেহেতু, তাহলে কলিজা এফোর ওফোর হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে এই কথা বলে সে ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল। মেয়ের গায়ের রং কুচকুচে কালো হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, আমার সমস্যা নেই। শুধু তাকে সত্যবাদী হতে হবে। সর্বদা স্পষ্টভাবে যেন সবার সামনে সত্য কথা বলার সাহস রাখে, এইটুকু হলেই চলবে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি মেয়ে তেমনই, দেখতে শুনতে ভালোই। মুখের আদল আমাদের শীতলের মতো খুব আদুরে। বাহ, তাহলে আর কি? আমি যেমন আমার সঙ্গীতও তেমনই হওয়া চাই। বিশেষ করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া মাথামোটাকে বউ করতে চাই না আমি। এরা বউ হিসেবে জঘন্য টাইপ হয়। তাহলে এখানেই কথা বলি। বলো। মন মতো মিলে গেলে শখের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা সারতে চাই। সাফান জ্যোতির এবার হাসতে হাসতে বললেন। কিরে বাপ, বিয়ের জন্য এত পাগল হয়ে গেলি যে? কুচক্রী মানুষের বদনজরে পড়েছি, জানোই তো নজর কতটা খারাপ জিনিস। তাই বিয়েটা সেরে নজর কাটাতে চাচ্ছি। বলা তো যায় না কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল। হা হা, দারুণ বললি তো। মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ওসব ভয়টয় কোনো কালে ছিল না, আর এখনও নেই। তাই হয়তো অবলীলায় সব কথা বলতে পারি। একের পর এক শুদ্ধর খোঁচা মার্কা কথা শুনে সায়ন আর চোখে শীতলের দিকে তাকালো। দেখল শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে। শীতলা বুঝেছে শুদ্ধ তাকে মিন করে কথাগুলো বলেছে। হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি গ্রহণযোগ্য। তাই বলে এভাবে? শুদ্ধ ভাই কি বুঝছে না ছুরির থেকেও তার কথার আঘাত ধারালো হয়ে বুক পাঁজরে বিঁধছে? নাকি সেই আঘাত অদৃশ্য বলে দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না? সে ভাত নাড়াচাড়া করতে করতে দুফোঁটা চোখের জল ফেলল, সন্তর্পণে মুছে নিল। তখন শারাফাত চৌধুরী মাথা নাড়িয়ে এও বললেন। আরও একটা নম্র ভদ্র মেয়ের সন্ধান আছে। মেয়ে বিসিএস ক্যাডার। মেয়ে নানাজান যৌতুক হিসেবে চেকের পাতায় ইচ্ছে মতো অ্যামাউন্ট বসানোর কথা জানিয়েছে। একে বিয়ে করতে 3 ভাইয়ের কে রাজি আছো স্পষ্টভাবে জানাও, তোমাদের সম্মতি পেলে এগোবো। যৌতুকের কথা শুনে সকলে হতবাক। চৌধুরী বাড়ির ছেলেরা যৌতুক নেবে, কিন্তু কিসে কম তারা? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, নাকি অর্জিত মান সম্মানে? সায়ন চোখ মুখ কুঁচকে নিল। ঠোঁটের কাছে গালিরা এসে সুশ্রুই দিচ্ছে, কিন্তু সে তো বাড়িতে গালিটালি দেয় না। ওসবের জন্য চৌকাঠ পেরোতে হবে, কিন্তু কতক্ষণ আর শোনা যায়? তাই সে গপাগপ খাবার গিলে উঠতে উঠতে বলল। এ কথা বলে সায়ন একটা পানির বোতল নিয়ে রুমে চলে গেল। শারাফাত চৌধুরী খেকিয়ে উঠে কিছু বলতে গেল, সাফওয়ান থামিয়ে দিলেন। কি দরকার শুধু শুধু কথা বাড়ানোর? নিজের দিকে ঝড় ধেয়ে আসতে পারে ভেবে রুবাবও কোনো মতে খেয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। দুই ভাই পালানো
দুই ভাই পালালো, আরেকজন এখনও বাকি। সবাই যেন তার জবাবের আশায়। কিয়ৎকাল চুপ থেকে সারাফাত চৌধুরী পুনরায় শুদ্ধকে বলল, ওরা তো না বুঝেই পালিয়ে গেল। তুমি অন্তত কিছু বলো, লাগলে সময় নাও, ভেবে পরে জানিও। ভাবাভাবির কিছু নেই, সবই তো তোমার উপর নির্ভর করছে। আমার উপর? যেমন? ছেলে তোমার, জন্ম দিয়েছো তুমি, পড়ালেখা করিয়ে বড় করলে তুমি, ছেলেদেরও খুব ভালো করে চেনো তুমি। তাছাড়া বলতেই হয় তুখোর বিজনেসম্যান তুমি। তাহলে হিসাব নিকাশ তোমারই ভালো বোঝা উচিত, তাই না? তুমি না হয় বলো তোমার ছেলেদের দাম কত? কত হলে ছেলে বিক্রি করবে? ছেলের কথায় সারাফাত চৌধুরী রাগলেন না, বরং হাসলেন। তবে হাসিটা যেন ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। মূলত কথাটা বলেছেন ছেলেদের মন পরীক্ষা করতে। যদিও জানতেন রেজাল্ট, তবুও পরীক্ষা করতে মন সায় দিল। এত কথা, এত গল্পের মাঝে কেউ খেয়াল করল না বাড়ির আদুরে কন্যার ছলছল চোখ। শীতল আর বসে থাকতে পারল না, উঠে রুমে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ নিজেও উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলল, নতুন কাজ ধরেছি, বিয়ের ব্যাপারে কদিন পরে কথা এগিয়েও বাবা, কিছুদিন যাক, আমি বলে দেব তোমায়। সুতের কথাই এবার বড়রা ভ্রু কুচকে তাকালেন। কেবল বলল পাত্রী মন মতো হলে শখের আগেই বিয়ে সারবে, এখন আবার বলছে কদিন পর। এই ছেলের মাথায় কখন কি ঘোরে কে জানে। ওনাদের তাকাতে দেখেও শুদ্ধ কারো দৃষ্টি পরোয়া করে না। সে ধীরে সুস্থে পানি পান করে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে মনে মনে বলল, ভালোবাসি না, বাসবো না, কাজ ঘেঁষি না, ঘেঁষতেও দেব না, না নিজে কারো হব, না তোকে অন্যের হতে দেব। যাতনা দিবি দে, যন্ত্রণায় পোড়াবি পোড়া, মনকে অন্তত বোঝাতে পারবো আমার অভিলাষী আমার দহনের একমাত্র কারণ। এ কথা বলে শীতলের রুম পার হতে হতে শুনতে পেল শীতলের ফুপিয়ে কান্নার শব্দ। সে নিঃশব্দে হাসল। যাক, খোঁচাটা তাহলে ঠিকভাবেই কাজ দিয়েছে। যাক, শান্তি। কেমন লাগে বোঝেবার। সে দাঁড়ালো না, নিজের রুমের দরজায় পার্স ইন করতে করতে বলল, তোকে ডুবতেও দেব না, হাত টেনে পাড়েও তুলব না, তোকে অথই জলে নাকানি চুমানি খাওয়াবো। তুই অন্যের কথায় আমার কাছে এসে সেই পথই বেছে নিয়েছিস। এখন তুই পড়বি অভিলাষী, পড়তে পড়তে একটা সময় ঠিকই মুখ থেকে কথা বের হবে তোর। কতদিন চুপ থাকবি, কতক্ষণ চুপ থাকবি, কতবার নিজেকে সামলাবি দেখি, আমিও দেখি। কান্না করছিস কর, তোর চোখের পানি তোকে ভালোবাসা চেনাবে। শুদ্ধ, ওই শুদ্ধ, কই তুই বাপ? জলদি বের হয়ে আয় আব্বা। উক্ত কথাটি বলতে দোতলার দিকে হন্যে হয়ে ছুটে চলেছেন সিমিন চৌধুরী। দু চোখের পানিতে ঝাপসা দেখছেন সবকিছু। পা জোড়া চলতে চাচ্ছে না যেন। কান্না ভেজা কণ্ঠস্বরে সাথে হাত পাও থরথরিয়ে কাঁপছে ওনার। তবুও শুদ্ধকে ডেকে যাচ্ছেন। রমজান মাস, সকলে দেরি করে ঘুম থেকে ওঠে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই, বিধায় কেউ ডাকাডাকিও করে না। যাদের কাজ থাকে করে বাকিরা ঘুমায়। এখন কেবল সকাল 10টা। সারাফত ও সাফওয়ান চৌধুরী আজ দেরি করে অফিসে গেছেন। কিছুক্ষণ হলো সিরাজ, সাম্য আর সৃজনকে নিয়ে গেছে কোচিং করাতে। রমজান মাস বিধায় এই এক মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে। আজকে যাবে না বলে কত কি করলো, কিন্তু ছাড় পেল না। তাই মুখ গোমরা করে মায়ের সাথে গেছে তারা। শখ গত রাতে জানিয়েছিল ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কখন বেরিয়ে গেছে কেউ জানে না। সায়ন সিহিরি খেয়ে মসজিদে গিয়ে বাড়িতেই আসেনি। কোথায় গেছে, কেন গেছে, কেবলই সে জানে। স্বর্ণ, শীতল, শুদ্ধ যার যার রুমে ঘুমাচ্ছে বোধহয়। বাড়িতে আর তেমন কেউই নেই। বিদায় সিতারা সিমিন ভাবলেন হাতের কাজ ছেড়েই কুরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারে কি কি আইটেম বানাবেন, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে দুই যা গল্প করতে করতে টুকটাক কাজ সারছিলেন। প্রতি বছর ওনারা 3 যা কুরআন খতম দেন। শুধু ওনারাই না, সারাফাত চৌধুরী শুদ্ধও দেয়। বাদ বাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেক দিন 2-1 প্যারা করে কুরআন পড়ে। বলা বাহুল্য, সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কুরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদাত চৌধুরীর কাছে। আজ শাহাদাত চৌধুরী শিখেছিল ওনার বাবা অর্থাৎ শুদ্ধের দাদার থেকে। চমৎকার করে কুরআন পড়তেন উনি। এত সুরেলা কণ্ঠে কুরআন পড়েন, শুধু শুনতেই ইচ্ছে করত। এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে শহীদ শুদ্ধভাবে কুরআন পড়তে পারে। আজ প্রথম রোজা, প্রত্যেকটা রোজাদার রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজানের 30টা রোজাই করবে।
এটি পবিত্র মাস, পবিত্র এক একটি দিন। সবার মতো চৌধুরী নিবাসের সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটাতে, কিন্তু হঠাৎ বিপদে সে হানা দিয়েছে দোরগোড়ায়। কেবলই সিরাতের নাম্বার থেকে সিমিনের কাছে কল এসেছে, সাম্য সৃজান অ্যাক্সিডেন্ট করেছে। দুই ভাইয়েরই গুরুতর অবস্থা, মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো। রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারীরাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। দু চোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট থেকে সিরাত সেই মুহূর্তে জ্ঞান হারিয়েছেন। পানি টানি ছিটিয়েও জ্ঞান ফেরানো যায়নি ওনার। পরে ওনাকেও দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোনো এক দয়াবান সিমিনকে ফোন কল করে এসব জানিয়েছেন। সূত্রের রুম সাউন্ড প্রুফ, নিচের কোনো শব্দই তার রুম অবধি পৌঁছায় না। এ কথা স্মরণ হতে দোতলার দিকে ছুটছেন তিনি। এদিকে শুধু নামাজ পড়ে ঘুমায়নি, আপন মনে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবে কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল। ইমিডিয়েট কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছতে হবে, সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ বলতেই হয়, মেয়েটা ধারালো ট্যালেন্ট, তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝা যায়। শুধু ট্যালেন্টই না, তার অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহকারী পাওয়া সত্যি ভাগ্যের। আর এখনও অবধি তার ভাগ্য সর্বদা তার সাথেই ছিল, এখনও আছে। আপন মনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতে করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলে রুমের দিকে। মহারানী এখনও ঘুমাচ্ছে হয়তো, রোজা আছে সারাটা দিন, চটে থাকবে তার মেজাজ। কিছু বললেই খ্যাক করে উঠবে, একটা কথা বললে 10টা কথা শোনাবে। ভুল করলে মারতে গেলে মায়া মায়া চোখে তাকিয়ে বলবে, রোজাদারদের মারতে নেই শুদ্ধ ভাই, মাফ করে দিন। মাফ করা মহৎ গুণ, অথচ যত রাজ্যের আজাইরা কাজ করে বেড়াবে। এসব নতুন কিছু নয়, প্রতি বছরই এসব হয়, সবটাই তার জানা। এসব কথার রেশ না কাটতেই হঠাৎ তার কানে এসে পৌঁছালো সিমিনের কান্নারত কণ্ঠস্বর। ছোট মা এভাবে কাঁদছে কেন? হঠাৎ কার কি হলো? ওদিকে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতে চুলের বিনুনি করছিল শীতল। পরনে পার্পেল কালারের 3 পিস, কোচিং আছে। মন খারাপ বিধায় যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শুধু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। ওই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে দু একটা কড়া কথা বললে সে আবেগ গ্রামের আবেশী সেজে পথে ঘাটে বিরহের গান গেয়ে বেড়াবে? দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে আমচুর হয়ে যাবে? না, মোটেও তা করবে না। বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহামানব এখনও বাড়িতে আছে। তার কাছে গিয়ে এখন থমথমে সুরে বলবে, আই শুদ্ধ ভাই, গাড়িতে করে আমাকে কোচিংয়ের সামনে রেখে আসেন, এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। এ কথা শোনা মাত্রই যখন না বলবে তখনই কেঁদে কেটে একাকার করে ফেলবে। বড় আব্বুকে ফোন করে বলবে এ কথা। গতদিন খোঁচা মারা হয়েছিল না, তারই শোধই তুলবে সে। কি ভেবেছে কি সে যা বলবে সব মেনে নেবে? এসব ভাবতে ভাবতে বেরুনিতে পাক দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্না শুনে বেরুনিতে রাবাব বাঁধতে পারল না, তার আগেই দৌড়ে বের হলো। এদিকে ঘটনা জানতে শুদ্ধ এগোচ্ছিল, ফলস্বরূপ আচমকা শীতলের সাথে ধাক্কা লেগে তার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। প্রশস্ত বুকের সাথে নাকে বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। তবে অপ্রস্তুত ঘটনায় কেউ কিছু বলার সুযোগ পায়নি। হন্তদন্ত হয়ে সিমিন উপস্থিত হয় সেখানে। ওদের দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন। উনি কাঁদতে পারে না, একটু কাঁদলে শ্বাসকষ্ট শুরু হয় ওনার। শুদ্ধ বুঝলো সিরিয়াস কিছু ঘটেছে, নতবা এভাবে কাঁদার মানুষ নন তার ছোট চাচি। ওনাকে আশ্বস্ত করতে সে এগিয়ে একপাশে মা তুল্য চাচিকে বুকে জড়িয়ে ধরল। তারপর খানিকটা নরম সুরে বলল, কি হয়েছে? এইভাবে ছুটছ কেন? পরে ব্যথা পাবে তো। বাপ, ওই ছোট চাচ্চু ঠিক আছে? তাহলে একজন কল করেছিল সাম্য, সৃজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এক্ষুনি আমাদের হাসপাতালে যেতে হবে। কে কল করেছিল? চেনো তাকে? পরিচয় দিয়েছে? তাকে চিনি না, তবে বলল পথচারী। শুদ্ধ ভ্রু কুচকাল। সিমিনের হাতে থাকা ফোনটা নিয়ে কল লিস্টের প্রথমে থাকা সিরাতের নাম্বারে কল দিল। তবে কল রিসিভ করলো এক মহিলা। শুদ্ধ বিনয়ীভাবে কথা বলে জেনে নিল পুরো ঘটনা, কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলে দৌড়ে এসে হাজির। মুহূর্তেই বাড়িতে কান্নাকাটি হিড়িক পড়ে গেল। জায়ের সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েকেই কখনো আলাদা নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতে সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সদস্য হিসেবে শীতল, সাম্য, সৃজন সবার কাছে একটু বেশি আদরের, আহ্লাদের। বলা বাহুল্য তারাই এবারের প্রাণ, বিনোদন পর্বের মূল উৎস।
অথচ আদরের বাচ্চা দুটোর এই ঘটনায় চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। সারাফাত ও সাওয়ান চৌধুরীর কাছেও খবর চলে গেল। ওনারা অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকেও যেতে হবে, কারণ সাম্য সৃজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করলো না, শুধু মা চাচির উদ্দেশ্যে বলল, গাড়ি বের করি, দ্রুত এসো। এ কথা বলে গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে পার্কিং লটের দিকে ছুটল। তার গাড়ি বের করতে করতেই সিতারা, সিমিন, শীতল, স্বর্ণ এসে দাঁড়িয়েছে। তারা যাবে হাসপাতালে। শুদ্ধ ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে, রীতিমতো ফোপাচ্ছে এখনো। কান্না আর প্যারা দেওয়া ছাড়া এই মেয়ের পারি পাখি। তাছাড়া ওকে কিছু বলা না বলা সমান। তাই শীতলকে কিছু না বলে স্বর্ণকে বলল, বাড়ি খালি করে দল বেঁধে যাওয়ার প্রয়োজন দেখছি না। ওকে নিয়ে বাড়িতে থাকো, আমি আপডেট জানাবো। স্বর্ণ সম্মতি জানালো। শীতল শুদ্ধর কথা তোয়াক্কা না করে আগে শুদ্ধের পাশে সিট দখল করে বসে পড়ল। ধমকে তাকে গাড়ি থেকে নামানোর আগেই শীতল জেদি চুরে বলল, গাড়িতে না নিলে রিক্সা করে যাব, তাও যাবই। তর্ক করার মতো সময় নেই দেখে কেউ কথা পারে না। শুদ্ধ গাড়ি স্টার্ট করে দ্রুতগতিতে চৌধুরী নিবাসের গেট দিয়ে বেরিয়ে গেল। অগত্যা স্বর্ণ একাই বাড়িতে থেকে গেল। আচ্ছা, সায়ন কোথায়? সে শুনেছে ঘটনা, সাম্যের নাকি রক্ত লাগবে। তার আর সায়নের রক্ত এক। সাম্যকে রক্ত দিতে গেলে সায়নকে প্রয়োজন, কিন্তু সেই বান্দা এখন কোথায়? বাড়ি ফিরছে না কেন এখনো? একবার কল করে দেখবে। এসব ভেবে ফোন হাতে নিতেই দারোয়ান কাকা দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, সর্বনাশ হইয়া গেছে। কে জানি সায়ন বাবার পার্টি অফিসে চুরি করেছে। সায়ন বাবা কারে জানি খুব পেটাইতেছে। কাকে মেরেছে? মই তারে চিনি না, তয় শুনলাম হই গোলামের পুত নাকি পার্টি অফিসে আগুন দিতে চাইছিল। ওহ, আপনি যাইবেন আম্মা? চলেন আপনারে নিয়ে যাই। না, আমি গিয়ে কি করব? সায়ন বাবা মারপিট করতেছে, তাও যাইবেন না? তারা পুরুষ পুরুষ মারামারি করছে, সেখানে আমি অবলা মেয়ে গিয়ে কি করব? যাই হোক কাকা, আপনি বারবার গেট ছেড়ে বাইরে যাবেন না। আমি একা বাসায়, আর আপনিও যদি বারবার এদিক ওদিক যান তাহলে বাবারা কানে গেলে ভালো কিছু হবে না। আর যামু না আম্মু। ঠিক আছে। এ কথা বলে স্বর্ণ সোজা বাড়ির ভেতরে চলে গেল। তার এমন কাঠখোট্টা জবাবে দারোয়ান কাকা অবাক হলেন না, কারণ উনি এই বাড়িতে চাকরি করেন, তাও 5-7 বছর হবে। বাড়ির সবাইকে পুরোপুরি না চেলেও মোটামুটি চেনেন, জানেন। চৌধুরী নিবাসের এতগুলো সদস্যদের ভিড়ে সবাই হাসি খুশি হলেও এই মেয়ে বরাবরই একটু অন্যরকম। অবাক করা ঘটনাগুলোতেই কেন জানি অবাক হয় না এই মেয়ে। যেমন ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তারা কি উচিত না কেঁদে কেটে একশো? যেমন শীতল হয়েছে, কিংবা সায়নের পার্টি অফিস কে বা কারা ভেঙেছে, এটা নিয়েও একটু চিন্তিত হওয়ার কথা। কিংবা সায়ন কাকে মারছে এটা শুনে ছুটে গিয়ে দেখার কথা, কিন্তু না, সে বরাবরের মতো শান্ত। তার হাবভাব এমন যেন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক। সব পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়াতে পারছে না রুবাব। বারবার ছাড়তে বললেও কাজ হচ্ছে না। সে সামনে একটা ছেলের মুখে ঘুষি মেরে যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। তাহলে কিসের বশে শত্রুতা? শত্রুই যখন তখন খালি হাতে পায়ে লাগাতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে সায়ন এমনি এমনি মারছে না ছেলেটাকে, সে মার খাওয়ার কাজই করেছে। যখন এ কথা বুঝেছে তখন সায়নকে বাধা না দিয়ে আরাম করে বসেছে। রোজা না থাকলে চিপস খেতে খেতে আর একটু মজা নেওয়া যেত। এ কথা ভেবে সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পেছনে সায়নরা মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে? তার আসে। তার ফোনের অনেক ছবি উদ্ভট পরিস্থিতিতে তোলা, সেই তোলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10:30। চড়া রোদ, গায়ে রোদ পড়তে সারা গা চিটমিটিয়ে উঠছে দেখে রুবাব ছায়ে দাঁড়িয়ে দেখতে থাকলো সায়নের মার। ভাইটা তার ভালোই মারপিট পারে। রাজনীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারত। দেখতে শুনতে হিরো মার্কা, বেশ ভালো অভিনয়ও জানে। তাহলে হিরো চরিত্রে অভিনয় করতে তার কী সমস্যা? সে কি কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসারের সাথে একবার কথা বলে দেখবে? দেখা উচিত, কারণ এসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশের এক একটি রত্ন, এতে যত্ন করা আবশ্যিক। এসব ভেবে সে সময় দেখল
সেহরির পর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যায়নি কেউই। দুই ভাই বাইক নিয়ে টই টই করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখাতে এনেছিল সায়ন, কিন্তু এসে দেখে পার্টি অফিসের ভেতরে ভাঙচুর করছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী, যা সামনে দেখছে তাই ভাঙছে। কনক বোনের কবর জিয়ারত করে ছুটে এসেছে সায়নকে মারতে, কারণ তার ভাষ্যমতে সায়নই ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিস নষ্ট করছে। সব ভাঙা হলে যখনই আগুন দিতে যাবে তখন সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহরি, বিধায় ছেড়ে ফেলেও যে যার বাড়িতে সেহরি সেরেছে। আজ কেউই ছিল না এদিকটায়, তবে তালা মারা ছিল অফিসের মূল ফটকে। তালা ভেঙে ঢুকেছে কনক। দূরে দাঁড়িয়ে তার পাগলামি দেখছিল সায়ন, কিন্তু তাকে যখন আগুন দিতে দেখল তখনই দৌড়ে এসে আটকায় সায়ন। স্বাভাবিক স্বরে বলে, দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি, রোজা আছি। নামাজে যাওয়ার আগে না হয় বউকে ছুঁয়ে কথা দিয়েছিলাম, এই 1 মাস গালিটালি দেব না, অকারণে কাউকে মারবো না। তবে হ্যাঁ, যে চোদনা অকারণে আমার পেছনে সুরসুরি দিতে আসবে তাকে সুস্থভাবে ফিরতে দেব না। তাই দুষ্টামি করিস না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না, যা যা বাড়ি যা। বাড়ি যাব তো, আগে তোর 3 বোনের 1 বোনকে দে, খেয়ে কবরে শুইয়ে আসি। এই বালের বাল, রাগ উঠাস না বলে দিচ্ছি। তুমি আমার বিয়ে করা বউ না যে আদর করার লোভে ঘর আটকাতে আর তোমার আচুদা কথাবার্তায় গোগ্রাস গিলে যাব। হা হা হা, আমার কথা গিলবি কেন? আর গিলতে পারলে তো গিলবি। যে ছেলে দিনের বেলা বোন বোন করে মুখে ফেনা তুলে ফেলে, রাতের বেলা আবার ঠিকই বোনের সাথে খোলাখুলি লাগালাগির বাদ রাখে না কিছু, সে আবার কথা এত সহজে গিলতে পারবে না। তবে তুই জিনিয়াম রে সায়ান, তুই গিলতেও পারস। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না সায়নের। মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানোর দায় হয়ে পড়ে। এখনই হচ্ছে, তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করল। লাস্টবার বলছি, মুখে লাগাম দে। কনক যেন এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত বোলানোয় তার হাতে এখনো মাটি লেগে আছে। সেই মাটি হাতে সায়নের টি শার্টের কলার চেপে ধরে বলল, ওই মাদারচোদ, কেন লাগাম দেব? বল কেন? আমার সাথে শত্রুতা, আমাকে খুন করতি, আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি বল? আমি তোর 3 বোনের কাউকে অসম্মান করেছি, বাজে টোটে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোন আমাকে ভাইয়া বলে ডাকে না, ঘরে ফিরলে ছুটে আমার কাছে আসে না, আমার মা আমার সাথে কথা বলে না, ভাইয়া ডাক শোনার জন্য বুক জ্বলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই, তোকে আমি ক্ষমা করব না, কখনো না। আজ এক অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়, আমার চোখের পানি যেন তোর জীবনে অভিশাপ হয়ে আছে। আমার মতো তুই একবার ভাইয়া ডাক শোনার জন্য পাগল হয়ে যাস, তোকেও যেন বোনের নগ্ন দেহের সামনে দাঁড়াতে হয়, চোখে দেখতে হয় আদরের বোনের বিক্ষত লাশ। বোনকে দেওয়ার নামটা রেখে সবাই যখন দর্শিতা নামে ডাকবে তখন শুনতে কেমন লাগে একটুও যেন বুঝিস। তোর জীবনেও যেন এমন উক্তি অভিজ্ঞতা আসে। সায়ন আর সহ্য করতে পারল না, শক্ত হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনকও করল, সেও বসালো আরেক ঘুষি। তবে সায়ন একের পর এলোপাথারি মারতে শুরু করলে রুবাব তাদের আটকাতে চাইলেও পারল না। আজম শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেবল, ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। সায়ন যেন উন্মাদ, ভিড়ে জমে গেছে পথচারীদের। রুবাব আর আজম কোনো মতে ছাড়াতে গেলে সায়ন বলল, এই শুয়োরের বাচ্চা, এই কতবার বলবো তোর বোনকে রেপ করেনি? শালা বাঞ্চোদ, আমার কি মেয়ের অভাব রে? আমাকে কি তোর মতো ভাদ্র মাসের কুকুর পেয়েছিস যাকে তাকে লাকিয়ে বেড়াবো? আমার এক ইশারাই যথেষ্ট তোর বোনের থেকে শতগুণ সুন্দরী মেয়েকে বিছানায় তোলার। রেপ করে আমাকে তুমি রোজ রোজ একই ভজন গান শোনাও। আজ তোমার ভজন গান তোমারই পেছনে ভরবো শালা। এ কথা বলে সায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢুকলো। তারপর ড্রয়ার খুলে একটা পেন ড্রাইভ এনে কনকের মুখের ওপর ছুঁড়ে মেরে বলল, ভেড়াচোদা, এই দেখ কে তোর বোনকে রেপ করেছে, সেই সাথে শুনে নাও
তোমাদের চোদার সময় নাই এই সায়ানের। আমার রুচি এত জঘন্য না। সর চোখের সামনে থেকে, যা সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। এ কথা বলে কনককে আরেকটা কিক মারতে রুবাব কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠল। সায়ন সুকুচকে তাকালে রুবাব বলল, ভাই শুদ্ধ কল করেছে, দ্রুত হসপিটালে চলো। তোমার আর সামনের নাকি একই ব্লাড? তো জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে সায়ন প্রাণপণে বাইক নিয়ে ছুটতে শুরু করলো। তাদের যেতে দেখে কনক মুখ ভর্তি রক্ত থুপ করে ছুঁড়ে ফেলল। তারপর হাত দিয়ে নাক মুছে মাটিতে শুয়ে বলল, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুরঘুর করছে রে সায়ান। কতদিন সামলাবি তুই? কতবার সেভ করবি বোনদের? তোর বাগানের সেরা ফুলটাকে তুলবে ইয়াসির, দুমড়ে মুছতে শেষ করবেই সে। আজকাল তোর সময়টা খুব ভালো যাচ্ছে রে, তবে ভালোর পরে মন্দের আসনটা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানি চুবানি খাওয়াতে শুধু ইলিয়াসই যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের। RLRC নামের এক উন্নতমানের হাসপাতালের ওটির সামনে বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ ভর্তি জল নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার দিকে। সাম্য সৃজনের অপারেশন এখনও চলমান। গাড়ির কাজ ঝুঁকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে। গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথে জ্ঞান হারিয়েছিল তারা। পথচারী মানুষটি সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল, জানিয়েছিল সিরাত তেমন আঘাত পায়নি। অথচ হাসপাতালে এসে দেখা গেছে সবচেয়ে সে বেশি আঘাতপ্রাপ্ত। অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকে ধেয়ে আসছে, তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে। ফলস্বরূপ তার পিঠে লেগেছিল সম্পূর্ণ আঘাত। ডাক্তারদের ধারণা মতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার। পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে মোট কয়টা হাড় ভেঙেছে। এদিকে সাম্য ও সৃজন যমজ, জন্মগত ত্রুটি থাকায় কম বয়সে বেশি পাওয়ারে চশমা পরে তারা। এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট, মাথায় নাকি আঘাত পেয়েছে। তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা। তাদের চিন্তায় সকলে অস্থির। পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে। এই হাসপাতালে সবসময় বিদেশি ডাক্তারদের আনাগোনা থাকে। চিকিৎসার মানও অনেক উন্নত। তাছাড়া এই হাসপাতালে শুদ্ধসহ তার সব ফ্রেন্ডের শেয়ার আছে। কাজের সূত্রে চেনা জানা পরিচিত ডাক্তাররাও আছে। তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, স্পাইন স্পেশালিস্টদের জরুরি মিটিং বসেছে। ওনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইটালির নামকরা ডাক্তার। রিপোর্টে সিরাতের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর সাম্য আর সৃজনীর মাথায় জন্য নিউরোলিস্ট মিস্টার জুম এবং নিউরোসার্জন ইমালিনিয়ার তত্ত্বাবধানে সাম্য আর সৃজন সম্পূর্ণ সুস্থ না অবধি ওনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন। তিনজন গুরুতর আহত হয়, তিনজনেরই ইমিডিয়েট রক্ত প্রয়োজন। হাসপাতালের কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন সব দিক সামাল দেওয়ার, কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত শ্যুট করছে না। এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি। ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করা মাত্রই রক্ত দেওয়ারও বন্ধ করে দিয়েছে। একথা জানা মাত্রই শুদ্ধ রুবাবকে কল করে জানিয়েছে সে আর সায়ন সেখানেই থাকুক, হাসপাতালে যেন উপস্থিত হয়। তার কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দুই ভাই। রোজা অবস্থাতেই শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য। সাম্যকে রক্ত দিল সায়ন। সৌভাগ্যবশত এবার আর কিছু হলো না সাম্যের। সৃজনের রক্ত মিলে শীতলের সাথে। বাড়িতে এই দুজনের রক্ত আবার ও পজিটিভ, কিন্তু শীতলের বয়স কম, ওজন কম। এর আগে কাউকে রক্তও দেয়নি সে। তাছাড়া বাচ্চা মেয়েটা রোজা আছে, তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি না। শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারল না। তখন সে শুদ্ধের সামনে দাঁড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, আমার ছোট ভাইরা কষ্ট পাচ্ছে, তাদের রক্ত প্রয়োজন। আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি তাহলে নিজেকে মাফ করতে পারবো না। শুদ্ধ ভাই, প্লিজ আমাকে রক্ত দিতে দিন। শুদ্ধ নির্বাক দৃষ্টিতে তাকিয়েছে। তখন থেকে সমানে কেঁদে যাচ্ছে। শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন। শাওন চৌধুরী চোখ মুছে শীতলের দুই হাতে চুমু এঁকে ভেজা কণ্ঠে বললেন, শোনা মা, আমার তুমি নিজেও তো বাচ্চা, রক্ত দিলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, রক্ত ম্যানেজ হয়ে যাবে মা। আমার কিছু হবে না চাচু, তোমরা বোঝার চেষ্টা করো। সত্যি বলছি, আমার কিছু হবে না, আমাকে রক্ত দিতে দাও, আমি রক্ত দিব।
শীতল নিজের কথাই অটল, সে রক্ত দেবে। এ সময় মেয়ের জেদ দেখে সিমিন দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলল, নিবা না তো তোমরা আমার রক্ত? সত্যি নিবা না? তাহলে আমিও বলছি, এখন আমার রক্ত না নিলে আমি এক্ষুনি বাসায় যাব, তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাবো। যে রক্ত আমার ভাইয়ের গুরুতর অবস্থাতে কাজে লাগে না, সেই রক্ত শরীরেই রাখবো না। এ কথা শুনে অনেকে তাকে বোঝালেও কাজ হলো না। যেদি একরোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হলো। সে ছোট ভাইকে রক্ত দেবেই দেবে। তার এমন পাগলামিতে শুদ্ধ আর বারণ করলো না। নার্সকে ইশারা করে শীতলকে ভেতরে নিয়ে যেতে বলল। একটু পরে এক মেয়েকেও সেখানে পাঠালো। মেয়েটি নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতে রক্ত নেওয়ার প্রসেস শুরু করলো। গল্পে গল্পে বোকা শীতলটা খেয়াল করেনি শুদ্ধর ইশারায় হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে, তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে। ব্যাগ ভর্তি রক্ত থেকে শীতল ভেবেছে ওর রক্ত, তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে, কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে উঠে চোখ অন্ধকার দেখছে। দুর্বলতায় পড়তে গেলে শক্ত একজোড়া হাতের মালিক তাকে আঁকলে ধরেছে। শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে। শীতলের চোখ বন্ধ করে আঁকড়ে ধরেছে সেই মানুষটাকে। নাকে বিছে পরিচিত অ্যাভেন্টাস নামের আইকনিক ও বিলাসবহুল পারফিউমের সুঘ্রাণ, যেটা ফ্রুটি, উডি, স্মোকি এবং খুবই ব্যালেন্সড। তাদের বাড়িতে শুদ্ধ ভাই এটাই ব্যবহার করে। সেই হিসেবে নেত্রজোড়া না খুলেই আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই। পড়তে নিলেই শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে। সে কথা ভেবে সেখানে বুকে মাথা টেকিয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক আছে শুদ্ধ ভাই, সামান্য এটুকু মাথা ঘুরছে, এই যা। এই কথা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল। তারপর পাশের একটা কেবিন দেখিয়ে সিমিনকে বলল শীতলকে শুইয়ে দিয়ে আসতে। কিছুক্ষণ রেস্ট নিক সেখানে। শুদ্ধের কথা শুনে সিমিনও তাই করলেন। এদিকে শুদ্ধর গল্পে ছুটে এসেছে হাসান, কামরান, অর্ক। কিছুদিন ধরেও বিশেষ কাউকে নজরদারিতে রাখতে গা ঢাকা দিয়েছিল ওদেরকে। কাজের কাজ হয়ে গেছে এবং পাকাপোক্ত খবর এনেছে আজকের এই ঘটনা পরিকল্পনা মাফিক। এসব ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসির শেখ। তবে কারো কাছে সেটা প্রকাশ করলো না, নিজেদের মাঝে গোপন রাখলো। তারা ম্যাজিকের মতো ব্যাগ ব্যাগ রক্তের ব্যবস্থা করে ফেলল। তাদের এক একজনের উপস্থিতিতে ব্যস্ত হয়ে পড়ল ডাক্তাররা, নার্সরা। চৌধুরীরা এতদিন ভেবেছিল সাধারণ বেশে চলা ছেলেগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু আজ বুঝলো তারা এক একজন বড় মাপের মানুষ। তারা যা সেটা কাউকে বুঝতে দেয় না। 2 ঘন্টা পেরিয়ে গেলেই ওটির লাল বাতি নিভে গেল। রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার। বিপদ এখনো না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে। আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে, তবে অবজারভেশনে থাকবে তারা। সিরাটের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক। ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর শ্যাম ও সৃজনকে দেখলেন। জান বাচ্চা দুটোর সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে, চোখ জোড়া বন্ধ। কখন খোলে সেই চোখ? পূর্বের মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে? গলা ফাটিয়ে কান মাথা ঝালাফালা করে দেবে? টাকা নেওয়ার আবদার নিয়ে ঝুলে পড়বে শুদ্ধ সায়নের গলা ধরে? খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন? আজ প্রথম রোজা, প্রথম ইফতার। হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনেরা? আলুর চপ, কেক আর ডিমের চপ কেড়ে খেতে পারে, এই নিয়ে দুষ্টু বুদ্ধি আটবে না? কবে হবে এসব? কখন হবে? এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন। রোজাদারের দোয়া মহান আল্লাহও ফেলবেন না নিশ্চয়ই। ঘড়িতে তখন বিকাল 4:30। শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের বেডে। এখনও মাথা ঘুরছে তার, খুব দুর্বল লাগছে। রক্ত দেওয়ার আগে বোঝেনি এত খারাপ লাগবে। রোজা থাকায় কিছু খেতেও পাচ্ছে না, ঘুমও আসছে না। সিমিনের থেকে শুনেছে শ্যামশ্রীজন নাকি ভালো আছে। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এই কথা শুনে সে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে প্রতিটি ক্ষণে। কিন্তু চিন্তা হচ্ছে মেঝমার জন্য। বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত। তারা বোনটা পার্সোনাল সব কথাগুলো আগে মেজমাকে জানায়। সমাধানও পায় জলদি জলদি। মেজো ঠিক হয়ে যাবে তো? এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ গড়িয়ে জল গড়িয়ে গেল। আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেজমা। চোখের ওপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারোর উপস্থিতি টের গেল। কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে, তাই নিজেকে সামালল। কিন্তু লাভ হলো না। চোখ মুছতে না মুছতেই চোখ ভিজে উঠল। কেবিনের দরজা ভিজে রুবা ভেতরে এলো।
বসলো বোনের শিয়রে। এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুলো। জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করলো। তাকে চোখ মুখ দেখে রুবাব দীর্ঘশ্বাস পেল। মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না। পর কিংবা আপন কাউকে কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায়। এর নরম হলে কিভাবে হবে? এই পুতুলটাকে শুদ্ধ সামলাবে কিভাবে? কিভাবে দুনিয়াদারি বোঝাবে? মনে মনে এইসব ভেবে সে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বোনের মন ভালো করতে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, শুদ্ধ পাঠালো তোমার খোঁজ খবর নিতে। শুদ্ধ ভাই কোথায়? কোথায় যেন গেল, যাওয়ার আগে বলে গেল তোমার খেয়াল রাখতে। এই কথা শুনে শীতলের মুখ মলিন হয়ে গেল। ভেজা চোখের কোণে জমল অশ্রুকণা। সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে কথা বলে না। সে বলতে গেলেও না। এই তো কিছুক্ষণ আগে রক্ত দিতে চাইলে সবাই বারণ করলো, কত বকলো, কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। তার দিকে তাকালেও না, কিছু বললো না। অন্য সময় হলে ধমকে উঠত, নতুবা চেলাকাঠের বাড়ি বরাদ্দ থাকতো। সামান্য একটা ভুল করেছে না হয়, তাই বলে কথা বলাই বন্ধ করে দিতে হবে? সে জানে না তাকে না জ্বালালে, তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না। এক দণ্ড শান্তিও পায় না। তবু এত পাষাণ হতে হবে? কেন হতে হবে? একটু নরম হলে কি হয়? তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন? এসব ভেবে সে কান্না সামলাতে পারল না। ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল, সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না, ওনার রুমেও ঢুকতে দেয় না, আমাকে একবারে পর করে দিয়েছে। শীতলকে এভাবে কাঁদতে দেখে রুবা ভ্যাবাচাকা খেয়ে গেল। হাসিও পেল খুব, তবে এখন হাসলে চলবে না। তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ধুর, কাঁদছিস কেন বোকামি? শুদ্ধ খেয়াল রাখতে তো আর কমতি রাখছে না। জানিস কতবার দেখে গেছে তোকে। যাওয়ার আগে বারবার তোর দিকে খেয়াল রাখার কথা বলে গেছে। যে খেয়ালে পরপর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার। তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে। সেটা আর হবে না পাগলি। কেন হবে না? ঘুমন্ত সিংহকে খুঁচিয়েছিস তুই, অথচ তার সিংহ থাবা হজম করবি না। শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ? কি সব বলছো ভাইয়া? কিছুই তো বুঝতে পারছি না। রুবাব হাসল। এই পাগড়িটাকে কি করে বোঝাবে? তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবীর সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে। সে ছোট সরল মনা বিধায় ছেলেটা তার নিজের সুপ্ত অনুভূতিটুকু সন্তর্পণে লুকিয়ে রেখেছে। এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে দেয় না এই চঞ্চলার প্রতি ভীষণভাবে দুর্বল সে। দুর্বল না হলেও কি আর থাকা যায়? কথায় কথায় এত মারে বকে, তবু এই মেয়েটা তার কাছে যায়, তার আবদার শুদ্ধর কাছে। কারণে অকারণে রাগ অভিমান দেখানোর মানুষটাও ওই শুদ্ধই। শুদ্ধকে ভয় পায় না তাও না, ভয় পায় আবার তর্কও করে। এত মার খায় তবুও ঘুরে ফিরে তারই জিনিসপত্র ঘাটাঘাটি করে, কারণ তার শুদ্ধ ভয় তাকে প্রশ্রয় দেয়। শাসনের আড়ালেই থাকে প্রশ্রয়। এই অবুঝ মেয়েটাও বোঝে না সেসব। কবে বুঝবে আর? তবে একটা কথা না বললেই নয়, এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যার জন্য শুদ্ধের মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে। শীতল নিজের অজান্তে তার মনে প্রাণে প্রেম পুষ্প ফুটিয়েছে। তবে সে সত্যি সন্ধিয়ান এই ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা? শীতলের সৌভাগ্য হবে কিনা শুদ্ধের মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার? মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল। সে কষ্ট পাচ্ছে, অথচ রুবাব ভাই হাসছে। সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, কেউ তাকে ভালোবাসে না, সব কষ্ট দেয়। শীতলকে মুখ ঘোরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল, নির্দিষ্ট একটা সময় সারা জীবনে প্রেম আসে, সেই প্রেম ধরা দেয় বসন্ত রূপে। রঙিন কিছু স্বপ্ন লুটোপুটি খায় নিদারুণ প্রেম অনুভূতিতে। তবে এই বসন্তের বারণে রয়েছে ভিন্নতা, মিশে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা। এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায়, সে আগুন নিজেকে যেমন পোড়ায়, সেই সাথে অন্যকেও পোড়ায়। রুবাবের কথার আগামাতা কিছুই বুঝলো না শীতল, শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। রুবাবও বুঝলো শীতল কিছুই বোঝেনি, তাই কথা বাড়ালো না, বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল। সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে শখ ছুটে এলো, কেঁদে ফেললো মুখে হাত চেপে। এসবের কিছু জানতো না সে। ফোন বন্ধ রেখে ল্যাবে কাজ করছিল, পরীক্ষাও ছিল। বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণে থেকে সব শুনে তাৎক্ষণিকই ছুটে এসেছে। স্বর্ণ আসছিল, হঠাৎ মাঝপথে কি কাজ পড়েছে বিধায় বাড়ির দিকে ফিরে গেছে। শখ শীতলের মাথায় হাত বুলাতে বুলাতে দুবোন নীরবে কাঁদল। তখন রুবাব ওদের ধমকে থামালো, দুজনকে চোখে মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়ালো।
ইফতারের সময় হয়ে এসেছে, বাড়ির সবাই রোজা আছে। এত টেনশনে ভুলে গিয়েছিল। তাই ইফতারের ব্যবস্থা করতে দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতেই হাসপাতালের ম্যানেজার এসে জানালো সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার গ্রহণ করলে খুব খুশি হবে। সবাই এটাও বুঝলো শুদ্ধর কারণে স্পেশালভাবে সেবা পাচ্ছেন ওনারা। এদিকে শুদ্ধ, সায়ন, অর্ক, হাসান, কামরান কেউ নেই। আপাতত বাড়ির কয়েকজনই আছে হাসপাতালে। সেই মুহূর্তে শুদ্ধ জানালো হাসপাতালের ইফতার সেরে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে। আবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেওয়া হয় যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে, তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করব শীতল রানী, যেন আমার নামটা তোমার শরীরে জ্বলজ্বল করে। সেই নামের উপর আমি চুমু খাবো, চুমুতে চুমুতে ভেজিয়ে দেব। তোমার নরম গাছ শিহরিত হবে তোমার সর্বাঙ্গ। আহা, সেদিনের অপেক্ষায়। কথা বলে ইয়াসির ল্যাপটপের দিকে তাকিয়ে হু হু করে হেসে উঠল। ল্যাপটপে জলজল করছে শীতলের হাস্যজ্জ্বল ছবি। মেয়েটাকে দেখলেই খুব করে ছুতে ইচ্ছে করে। এত আদুরে কেন মেয়েটা? পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে। আচ্ছা, মোমের মতো ফর্সা ত্বকে তার কঠোর স্পর্শ সহ্য করতে পারবে শীতল রানী? নাকি অসহ্য হয়ে আজ ভাইদের রক্ত দেখে যেভাবে কেঁদেছে সেভাবেই কাঁদবে? কাঁদলে কাঁদুক না, কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ভালো। একা বিড়বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঢকঢক করে ওয়াইন গিলল। বাম পা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। আর এই নতুন কি? এসবে অভ্যস্ত সে। তবে আশ্চর্যের ব্যাপার, তাকে শ্যুট করেছে একটি মেয়ে। মুখ ছিল কালো কাপড়ে ঢাকা, অদ্ভুত সুন্দর দুটো চোখ, হাতের নিশানা অবাক করার মতো। কে সে? সে কেন তার উপর হামলা করলো? তাকে তো কখনো দেখেনি, চেনেও না। তবে এক পলক দেখে মনে হয়েছে সে যেন এক অগ্নিকন্যা। তখন পালাতে গিয়ে গাছের কাঁটার আঁচড় লেগেছে বুকে, গালে, গলায়। মেয়েটার পরে ঘণ্টাখানেকের ব্যবধানে আরও দুবার আক্রমণ হয় বুঝতে বাকি নেই স্বয়ং শুদ্ধ এসেছিল এখানে। তবে ভীষণ মজাও পেল শুদ্ধ সব জেনে যাওয়ায়। প্রথমে আদরের বোন কিডন্যাপ, এরপর ছোট ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট। আহারে, এখন সে যে খ্যাপা ষাঁড়ের রূপ ধারণ করবে কথা ভালো করেই জানা। আচ্ছা, ছানা দুটোকে একেবারে মেরে দিলে কেমন হয়? মারলে শুদ্ধ শ্যান কতটা তর পাবে? ধুর, ওদের কথা ভাবলে নেশা জমবে না। সেসব কথা আপাতত বাদ বলে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলো। পুনরায় তার মাথায় ঘুরপা খেতে লাগলো সাহসী মেয়েটির কথা। মেয়েটা কে? আচ্ছা, চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে নাকি যার নিশানা এত নিখুঁত, এত চমৎকার? একথা ভেবে সে উঠে বসলো। ঠোঁটে চিমটি কাটতে কাটতে ভাবতে লাগলো ঘণ্টা চারেক আগের ঘটে যাওয়া ঘটনা। রাত তখন 2:30, অমাবস্যার রাত, বিদায় ঘুটঘুটে অন্ধকার চারিপাশে। এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী। বয়স আন্দাজ করা না গেলেও ধারণা মতে উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। পরনে ব্ল্যাক জিন্সের সঙ্গে লেডিস লেদার জ্যাকেট, মাথায় হেলমেট। সে গত 2 সপ্তাহ যাবৎ ঝাউবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখে। কেন রাখে? সে কে? এসব জানে না ইয়াসির। তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটিমিটি হাসছে। লুকোচুরি খেলা পছন্দ করে না। আজ যাবে নাকি নারীটির মুখদর্শন করতে? গেলে মুখে দেখবে এ কথা দিতে পারছে না যদিও, কারণ সে নারীরভী। নারী দেহ নেশার মতো টানে তাকে। রেড ওয়াইন আর নারীতে বিশ্রীভাবে আসক্ত সে। কি আর করার, পুরনো অভ্যাস তো, ছাড়ার ইচ্ছে নেই যদিও। মনে মনে এসব ভাবতে ভাবতে সে ভাঙা বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলো। নিঃশব্দে চলাফেরা করায় পারদর্শী সে, কিন্তু গিয়ে দূরে থেকে খেয়াল করলো মেয়েটি সেখানে নেই। পালিয়ে গেল নাকি? আশেপাশেও কেউ নেই। কাউকে না দেখে ইয়াসির শীষ বাজালো। মুহূর্তেই তার মতো করে আরেকটা শীষ বাজলো। অবাক হলো ইয়াসির, ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে? বাহ, দারুণ তো। তা আর কি পারে সে? তবে শত্রুকে দুর্বলভাবে নেওয়ার বোকা সে নয়। তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতে নিতেই একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে। নিশানা দেখে হাসলো সে। এর সাথে খেলাটা খুব জমবে মনে হচ্ছে। তবে খুকির বুকে পাটা আছে বলতেই হয়। ইস, তাকে এক নজর দেখার মনটা আঁকুপাকু করছে। এই কথা ভেবে পা বাড়াতেই জঙ্গলের শুকনো গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটি চোখ, চোখেও যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদ মস্তক দেখে জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি বাক্যই উচ্চারণ করল, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শুট করে বসলো তার বুক বরাবর।